প্রিয় দর্শক, যশোর শহর থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন পরিবেশনা বিএসপি আলাপন আজকের তৃতীয় পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট কবি, গবেষক এবং শিক্ষাবিদ ডক্টর শাহনাজ পারভীন। ম্যাডামকে আমরা আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? করোনাকালে জি, ভালো আছি। করোনাকালে সবারই প্রায় একটা কঠিন সময় অতিবাহিত করতে হচ্ছে। এই টাইমটাতে আপনার সময়টা কিভাবে কাটছে? করোনাকালীন সময় আসলে সারা বিশ্বময় এক অস্থির সময় কাটাচ্ছে। সে থেকে আমিও বাইরের কিছু নই। উম, এক ধরনের আবদ্ধ অবস্থায় সময়টা কাটছে, কিন্তু তারপরেও আমাদেরকে বিভিন্ন কাজে বাইরে যেতে হচ্ছে। সাবধানতা অবলম্বন করে অবশ্য বাইরে যাচ্ছি। তারপরেও লেখালেখি, পড়াশোনা এবং পারিপার্শ্বিকতা বজায় রেখেই সময়টা যাচ্ছে। আমরা এ পর্যায়ে জানতে চাইবো আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার দুই মেয়ে। দুই মেয়ে অবশ্য তাদের নিজস্ব পরিবারে, তারা বিবাহিত। বর্তমান সময়ে আমি, আমার হাজবেন্ড এবং আমার ছেলে আছি। আপনি যেহেতু বিশিষ্ট কবি, গবেষক এবং শিক্ষাবিদ, আমরা আপনার কবি জীবনের কিছু প্রশ্ন সাজিয়েছি এবং সেগুলো জানবো। পাশাপাশি অন্য ক্যাটাগরিতেও কিছু প্রশ্ন সাজানো আছে, সেগুলো জানবো। আমাদেরকে যারা দেখছেন তারাও আপনার সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে বসে আছেন। আপনার লেখালেখির শুরুটা কিভাবে? লেখালেখি শুরুটা আসলে দীর্ঘদিন থেকেই, তবে তখন তো ওইভাবে প্রচার করা হতো না। লিখতাম, তারপর প্রচার হয়েছে বিয়ের পরেই, এবং আমার প্রথম লেখা প্রকাশ হয়েছে আমার হাজবেন্ডের অফিসিয়াল যে ম্যাগাজিন বের হতো ওখানে, তারপরে বিভিন্ন দৈনিক পত্রিকায়। আর লেখালেখিটা আসলে ছোটবেলা থেকেই শুরু হয়েছে। প্রথম লেখা প্রকাশিত হবার পরে আপনার অনুভূতি কেমন ছিল? প্রথম লেখা প্রকাশ হবার পরে আসলে অনুভূতিটা যে কেমন, সেটি তো অন্যরকম এক অনুভূতি। তবে আমার প্রথম লেখাটা আমার যখন প্রকাশ হয়েছে সেটা অন্যজনের নামে আর কি, আমার হাজবেন্ডের নামে প্রকাশ হয়েছিল। উম, আমার অনুভূতিটা আসলে ঠিক কেমন যেন, আহ, আনন্দ ছিল ভেতরে, কিন্তু বাইরে ওইভাবে প্রকাশ হয়নি, কারণ যেহেতু আমার নামে লেখাটা ছিল না। আর আমার নামে যখন লেখাটা প্রথম প্রকাশিত হয় স্থানীয় পত্রিকায়, জাতীয় পত্রিকায়, তখনও সে আসলে অনুভূতিটা লেখক ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। একটা বিজয়ী মনোভাব, আমিও পারি, এরকম একটি মনোভাব। জি, সেটা অবশ্যই। কিন্তু আমরা সাধারণত দেখি যে আমাদের প্রথম যখন লেখালেখি শুরু করা হয়, কোনো প্রথম লেখা কোনো পত্রিকাতে প্রকাশিত হবার পরে কাছের পাশের বা ক্লোজ যারা থাকে বন্ধু বান্ধব, এদেরকে দেখানো হয় উৎসাহ উদ্দীপনার সাথে। এই ব্যাপারটাতে আপনার সময়টা কেমন ছিল? আহ, এটা তো আসলে আহ, সব লেখকের মধ্যে একই রকম। কিছুটা লজ্জা, কিছুটা ভয়ও থাকে, আর আনন্দ অপার। এবং সেটা পরিবারের সবার সাথে, বন্ধু বান্ধবদের সাথে যখন শেয়ার করা হয়, তখন সে আনন্দটা চারিদিকে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে যায়। তবে নিজের মধ্যে একটা শঙ্কা কাজ করেই, যে এই যে নতুন একটা পথ চলা শুরু হলো, এই শুরুটা কি কণ্টকাকীর্ণ হবে নাকি মসৃণ হবে, এটা কি ধরে রাখতে পারবো, বিভিন্ন রকম শঙ্কা কাজ করে। তার মধ্যেও এক ধরনের ভয় মিশ্রিত আনন্দ যেটা,
এই আনন্দটি আসলে অপার। লেখক জীবনের এই আনন্দের সাথে অন্য কোনো আনন্দের তুলনা নেই আমি মনে করি। আপনি যেহেতু বললেন যে আপনার লেখালেখিটা একটু মানে ম্যারিড লাইফের একটা ব্যাপার রয়েছে, তারপর থেকে লেখালেখির গতিটা বেশি বা শুরুটা, তো আপনি আপনার পরিবার থেকে সাপোর্টটা কেমন পেয়েছেন? হ্যাঁ, যেমনটি তোমরা জানো যে আমি আসলে চতুর্থ শ্রেণী থেকে শুরু করেছিলাম, কিন্তু যেহেতু আমি এক মফস্বল এলাকায়, ওই সময়ে আমাদের কামারখালীতে লেখালেখির ওই পরিবেশ ছিল না, বিশেষ করে প্রকাশেরও সুযোগ কম ছিল। তারপরে আমার আম্মা মারা যাওয়ার পরে পরিবেশটা আরেকটু অন্যরকম হয়ে গেল। আর আমার বিয়েও হয়ে যায় খুব কম বয়সে। বিয়ের পরে এখানে যখন এসে আমি লেখাটা শুরু করি এবং প্রথম লেখা যখন প্রকাশ পায় এবং বিভিন্ন দিক থেকে চিঠিপত্র, তখন তো চিঠিপত্র আসতো, বিভিন্ন পত্রিকা অফিস থেকে চিঠিপত্র আসতো, বিভিন্ন ভাবে উইশ করতো। তখন পরিবার সাপোর্ট ছিল, কিন্তু আমি ভেবেছিলাম অন্য কথা, যে এই এখনই যদি লেখালেখির মধ্যে ঢুকে পড়ি তাহলে আমার লেখা, আমার যে পড়াশোনাটা সেটা আমি শেষ করতে পারবো না। তখন আর কি কয়েকটি লেখা ছাপা হওয়ার পরে আমি আমার ডায়েরিতে লিখেছিলাম যে কবিতা তোমায় দিলাম আমি ছুটি, যদি আমি নিজের পায়ে দাঁড়াতে পারি তখন তোমার সঙ্গে আবার দেখা হবে। তারপর আমি যখন উপশহর নয়, নওপাড়া মহিলা কলেজে প্রথম জয়েন করি, জয়েন করে আসার দিন আমি বাসে বসে প্রথম কবিতাটি লিখে আবারও নতুন করে 10 বছর পরে যা খুশি তাই করতে পারি। সেই লেখাটি ছাপা হয়েছিল এখানে যে দৈনিক পত্রিকা ছিল লোকসমাজে। তারপর থেকে পরিবার থেকে আমি আর কোনো বাধা পাইনি। আমি মনে করি যখন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সেই যোগ্যতা অর্জন করে যখন একজন মানুষ তার যথার্থ কাজে হাত দেয়, তখন আর কোনো বাধা তাকে কিছু টানতে পারে না। কিছু টানলেও তাতে কিছু অসুবিধা হয় না। আর পরিবারের কথা বলছি, পরিবারের যথা নিয়মে যদি পরিবারকে আমি সাজাতে পারি, পরিবারের যে আমার দায়িত্ব সেটি যদি আমি পালন করতে পারি, তাহলে কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলার কোনো কারণ থাকে না। তারপর অনেক পরিবার আছে যে এটা পছন্দ করে না, কিন্তু আমার পরিবার থেকে এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। বরং আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, তারা সবসময় আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে। আরেকটি কথা, আমার প্রথম বই যেটি প্রদোষ বেলার চিৎকার, এটা আমার প্রকাশের ব্যাপারে সহযোগিতা করেছিল কবি অনি আলমগীর। কবি অনি আলমগীরের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। সেদিক থেকেও কবি অনি আলমগীর আমার জামাতা, আমার বড় মেয়ের হাজবেন্ড, তোমরা জানো। সেদিক থেকে আমার মেয়ে, জামাই এবং আমার পরিবারের আমার হাজবেন্ড কারোরই কোনো সমস্যা হয়নি এবং আমার জন্য সে পথটা সুগমই হয়েছে। অনেক সুন্দর করে বললেন আপনি। এ পর্যন্ত আপনার লেখার সংখ্যা কত, যদি জানতে চাই? লেখার সংখ্যা তো আসলে বলা মুশকিল। আমি তো বিভিন্ন ভাবেই বিভিন্ন দিকে লিখি, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, শিশুতোষ, আমার একটি গীতিগ্রন্থ আছে। সেই হিসাবে লেখার সংখ্যা যে কত ঠিক আমি বলতে পারবো। কবিতার সংখ্যা যদি জানতে চাই? কবিতার সংখ্যা সেটা তো বলতে পারবো না। আমার 10টি বই আছে প্রকাশিত কবিতার, তার মধ্যে একটি মহাকাব্য আছে। আর তাছাড়া অপ্রকাশিত যে কবিতা আছে, আমার শেষ বইটা বের হয়েছিল সামীপ্য সুধা কবিতার বই, এটি বের হয়েছে 2017 খ্রিস্টাব্দে। তা এরপরে 21 পর্যন্ত আমার মনে হয় কবিতার বই যদি আমি বের করি, তাহলে অনেকগুলি কবিতার বই বের করা যাবে। আসলে আমি প্রতিনিয়তই লিখি। আমার ফেসবুকের সাথে যারা আছো তারা দেখে থাকবে। আর সব লেখা যে ফেসবুকে দেয় তাও কিন্তু না, প্রতিনিয়ত লেখা হয়। তো কবিতা আমার প্রচুর পরিমাণে, এখনো যে সমস্ত কবিতা আছে, আমি বই প্রকাশ করলে 3টা 4টা বই প্রকাশ করা যাবে। আসলে এই
প্যান্ডামিকের সময় বই প্রকাশ করা তো খুব একটা ঝামেলার ব্যাপার। তারপরও আমি এবছর 2টি বই বের করেছি। একটি গবেষণা প্রবন্ধ, শিক্ষার নতুন দিগন্ত। আরেকটি বই বের করেছি স্বপ্ন মেঘের সাগর বেলায়, এটি বাচ্চাদের কিশোর উপন্যাস। তো এই জন্য আমি বলতে পারবো না ঠিক কবিতার সংখ্যা কত। জি, সেটাই। আমরা জানি যারা লেখালেখি করে, আমরা সন্তানদেরকে যেরকম ভালোবাসি বা কাছের মনে করি, আপন মনে করি, আমাদের যারা লেখালেখি করেন তাদের কাছে তাদের লেখাগুলো ঠিক একই রকম। তো আপনার কাছে যদি এখন হচ্ছে আপনার প্রিয় একটি কবিতা শুনতে চাই, আপনার লেখা কোনটা শোনাবেন? আমার লেখা কবিতা শুনতে চাও? জি, জি। আমার লেখা কবিতা তো আমি যেমনটি বললাম যে প্রতিনিয়ত লিখি। আজকে যেমন আমার জন্মদিন উপলক্ষে আজ দুপুরবেলা একটি কবিতা আমি লিখেছিলাম, আমি সেটি পড়তে চাই প্রথমেই। আসলে যেমনটি তুমি বলেছো যে লেখালেখি তো সন্তানের মতো, যখন যেই লেখাটি লেখি তখনই মনে হয় এটি আমার শ্রেষ্ঠ লেখা। তো তেমনি একটি ভালো লাগার লেখা, একটি শ্রেষ্ঠ লেখা আমি মনে করি আজ যেটি আমি লিখেছি আমার জন্মদিন উপলক্ষে। কবিতার শিরোনাম শুভ জন্মদিন প্রিয় দিন। ন্যানোসেকেন্ড মাস পেরিয়ে বছর এক একে যায়, সত্যিকারের দুঃখ সুখার একলা অমোঘ খায়। বুক চিরেছি দুঃখ পেয়ে, সেলাই করি সূচে, নীরব থাকি পিছু পেয়াস লাফার নিচে টুচে। এই আমি ফের ঝর্ণা উছল গিরিখাতের পথ, যাই নেচে যাই একে বেঁকে উল্টো সোজা রথ। কখনো উড়ি ঘুড়ির একক লাটাই হাতে ধরে, তীর ধনুকেও এফোর হলে হাসছি জীবন ভরে। যেই আমাকে পিছে ফেলে সেই টানে ফের আগে, যেই বেসেছে ভালো আবার ঘৃণাও অনুরাগে। 1 2 3 এমনি করে জীবন নদীর পাল, সাঙ্গ হবে যখন তখন এই জীবনের হাল। বন্ধু আমার, স্বজন গো, আমায় ক্ষমা করো, আমিও করি ভালোবাসি জীবন এমনিতর। এটি আজ লিখেছি, এটি আমার অসম্ভব প্রিয় একটি কবিতা। সম্প্রতি লেখা আরেকটি কবিতা আমার খুব পছন্দের। এই কবিতাটির শিরোনাম এসো বৈশাখ। এবার যেটি উপস্থাপন করব এটি হচ্ছে এসো এসো বৈশাখ। নব বছরের শুভেচ্ছা নিয়ে এসে দোরে দোরে ঘরে ঘরে ভালোবেসে, এসো মঙ্গল শোভাযাত্রা নিয়ে প্রথম সকালের রাঙা প্রভাত। প্রপাতে প্রপাতে ঝিনি ঝড় তুলে, উষারে দুয়ারে উষ্ণতা দ্রুত ফুলে, তোমার পরশে মুগ্ধ ছায়ায় তৃপ্ত করো তপ্ত আকাশ। বৃষ্টির অমিয় ধারায় ফোটায় ফোটায় যাক এসে যাক এসো বৈশাখ। চারিদিকে মরা ডালপাতা ওড়ে, রুগ্ন নগ্ন মাঠগুলি পড়ে, ফেটে চৌচির কষ্ট অচির, কৃষকের মাথায় হাত ওঠে আজিকে, মেঘের মুখে হাসি নেই কোনো। গমকে গমকে চমকে চমকে, অঝোর ধারায় ঝমকে জড়িয়ে, পৃথিবীকে দাও সৃষ্টির সুখ, বৃষ্টির আভাস আনো। ছলাতে ছলাতে পানির স্রোতে, নতুন মাছেদের কলজল কেলিতে, পূর্ণ পুকুর নালা জলখার, থই থই হোক সব মাঠখার। এসো বৈশাখ। সারা পৃথিবীর মাটি আছে খ্যাপা, সারা পৃথিবীর মাটি পুড়ে খাক, আহা চোখ মেলে থাক। মরুভূমি যেন দুয়ারে দাঁড়ায়, নদী তটে চরে তুলে, পৃথিবী উঠেছে দুলে। ফুলে ফুলে কলি নাই, নাই গুঞ্জন ধ্বনি কোনো। পৃথিবী জুড়ে নিরিবিলি স্তব্ধতা, মৃত্যুর শূন্যতা শুধু।
আজি নেই দৌড়ে দৌড়ে চপলতা নেই কোনো হাত, এসো বৈশাখ। রুদ্র শক্ত শক্ত সমিতির শক্তির বড় হও, অনাচার যত ভাসিয়ে নিয়ে দুরাচার দূরে দাও। চাপটে চাপটে দাপুটে বিবেকে, আকাশে বাতাসে মাটিতে নিশীথে, জেগে রও জেগে রও। চারিদিকে আজ অন্ধ জনেদের অসম তাণ্ডব, দিকে দিকে ওঠে ভাব, জনে জনে পরিতাপ। রুগ্ন ক্লিষ্ট কতজন দেখো অনাহারে বসে কাঁদে, স্বপ্ন বিশ্বাস বাঁচার আশ্বাস কাজ নিয়ে গেছে চলে। বন্ধু স্বজন প্রিয়জন একাকী, ভীষণ বিপদ চারিদিকে ফাঁকি, দিকে দিকে আজ ঘূর্ণির জাল পড়েছে নতুন ফাঁদে। ক্ষুধার্ত নিপীড়িত ব্যথিত বঞ্চিত, খাদ্য পানীয় ঔষধ বাঞ্ছিত, শ্বাসোঠে মরিছে ক্ষণে ক্ষণে, মৃত্যুর মিছিল গোরস্থান শ্মশানে শ্মশানে। মৃতদের জন্য শোক নেই কোনো, শোকার্ত আত্মার কানে এলিজির সুর নেই। মরমে হৃদয় হাহাকারে আজ পুরে পুরে দেখো থাক, এসো বৈশাখ। ঊষর পৃথিবীর নবজাগরণে হেসে হেসে কথা থাক, প্রকৃতির সাথে নব উল্লাসে প্রাণ ফিরে ফিরে পাক, এসো বৈশাখ। সারা পৃথিবীর জরাজি দেখো কাঁপছে করোনা অলিতে গলিতে, শাসকে দেখো ফিরিতে চলিতে, উড়িয়ে তাড়িয়ে নিয়ে যাও দূর, যত দূরে চোখ যাক, এসো বৈশাখ। এখানে রাজপথে সভ্য ভোগপতি, কিস্তি খেউড়ার আত্ম অহংকার, মেজাজি বংশধর এক এক নশ্বর, সকলে জড়িত জিততে তর্কে, লজ্জা শরমহীন জড়ানো বিতর্কে। নেই ক্ষয় আর নেই ক্ষতিকারও, যে পারো যত পারো করো হে বড়াই তার, এসো বৈশাখ। বলো অহমিকা নয় আর, জীবন নশ্বর ছাড়ো অহংকার, ভালোবাসো 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 ভালোবাসো। এটিও সম্প্রীতি লেখা, সম্প্রতি আমি বৈশাখে লিখেছিলাম। আসলে এই যে কবিতাগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে জি জি অন্যান্য সময়ের কবিতার মধ্যে আমাদের কেমন একটা লিরিক থাকে, আর বর্তমান সময়ের লেখার মধ্যে আমাদের সময়টা কিন্তু আমরা ধারণ করছি। কারণ আমরা জানি লেখা মানে কিন্তু সময়কে ধারণ, সাহিত্য মানে কিন্তু জীবনকে ধারণ করা, আর জীবন হচ্ছে সময়ের সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। শুধু সময় কেন, মনের প্রতিটি মুহূর্ত তোমার লেখনির উপর কিন্তু ছাপ ফেলবে। এখনই যেটি অবশ্যই। মনে হচ্ছে যে মনের বিক্রিয়ার ফলে যেটা লিখে ফেলি, যদি আমরা সময়ের কারণে বা যে কোনো ভাবে লিখতে না পারি, পর মুহূর্তে কিন্তু লিখতে গেলে সেই শব্দটা আমরা খুঁজেই পাবো না, সেই অবশ্যই অনুভূতিটা মাথা খুঁজলেও কিন্তু আমাদের কলমের ডগায় ধরা দেবে না। এজন্য আমাদের অনুভূতি, ভেতরের যে একেবারে নিঃসীম মমতা, যন্ত্রণা, এটি কিন্তু আমাদের লেখনীতে সব সময় ধরা দেয়। এজন্য আমরা জি যখনই যেটাই লিখি আমাদের সময়কেই লিখি, আমাদের কালকে সেটাই। লিখি। কালের ঊর্ধ্বে আমরা কেউ যেতে পারি। অবশ্যই তাই, অনেক সুন্দর করে বলেছেন আপনি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন পরিবেশনা বিএসপি আলাপন। আজকে আমাদের তৃতীয় পর্ব, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট কবি, গবেষক এবং শিক্ষাবিদ ডক্টর শাহনাজ পারভীন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই প্রিয় মানুষটির আজকে জন্মদিন। আপনারা যারা দেখছেন উইশ করবেন অবশ্যই, এবং আমাদের বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে এই সুন্দর মানুষটিকে অনেক অনেক জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এই সুন্দর মানুষটির আগামী দিনগুলো আরো বেশি উজ্জ্বল হোক সেটা প্রত্যাশা করছি। আমরা দেখতে পাচ্ছি কিছু কমেন্ট জমা হয়েছে, আমরা পড়ব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি শাহ আলম খসরু
তিনি লিখেছেন এস এ খসরু ভাস্কর, তিনি লিখেছেন আমি দেখছি শুনছি ডক্টর শাহনাজ পারভীনের জন্মদিনের ফুলের তোড়া নিয়ে হাতে দিতে পারলাম না, আমি ঋণী থেকে গেলাম। আপনি উইশ করেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে দেখতে থাকেন, তাহলে আমরা খুশি হব। আপনাকে ধন্যবাদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি মানবেন্দ্র সাহা গণেশ, তিনি লিখেছেন দেখছি আমার প্রিয় কবি ও বাচিক শিল্পী শাহনাজ পারভীন আপা, অনেক অনেক ভালোবাসা প্রিয় গুণীজন। আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। এরপরে দেখতে পাচ্ছি গোলাম মোস্তফা, তিনি লিখেছেন সাহিত্যের জন্য সবচেয়ে বাধা কি পেয়েছেন সে ব্যাপারে কবি শাহনাজ পারভীন কিছু বলবেন কি? হ্যাঁ, আমরা আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে নিব। জি, বলেন আপনি। সাহিত্যের পথে বাধা? জি, সাহিত্যের পথে আসলে নানা রকম বাধা থাকে। আর তবে কি, বিশেষ করে মেয়েদের বাধাটা কিন্তু আমি মনে করি অনেক কণ্টকাকীর্ণ। কারণ আমরা জানি এই সমাজে, এই অসম সমাজে যখন একজন লেখক, একজন নারী লেখক লেখার জগতে আসে, তখন তাকে কিন্তু অনেক বাধা অতিক্রম করে আসতে হয়। আমি পরিবারের বাধাকে যদি এড়িয়েই যাই, সমাজের বাধার কথা আসি, সেখানে সমাজ কিন্তু চারি চোখে একজন লেখককে প্রতিনিয়ত তীর ধনুক মারতে থাকে। কারণ আমরা জানি লেখনের একটি বড় শক্তি হচ্ছে আড্ডা। আড্ডার মাধ্যমে কিন্তু সেরা লেখাটি একজন লেখকের মাথায় আসতে পারে, তিনি লিখতে পারেন। আর আড্ডা মানেই কিন্তু বেরিয়ে পড়া, বোহেমিয়ান। আড্ডা তো আর ঘরে বসে হয় না, একা একা হয় না। তো সেই ক্ষেত্রে একটি ছেলে যেমনটি আমি বলি প্রায়ই যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে সে কিন্তু ঘর থেকে বেরিয়ে চলে যেতে পারে, দিক বিদিক হাঁটতে পারে, প্রকৃতির টানে ছুটতে পারে, কিন্তু ভ্রমণের নেশায় তাকে পেয়ে বসতে পারে। কিন্তু একজন মেয়ে লেখকের পক্ষে কিন্তু কখনোই সেটি সম্ভব নয়। তাকে কিন্তু কাজ ছাড়া ঘরের বাহিরে যাওয়ার অনুমতিই থাকে না, এবং তারও তেমন কি সুযোগও থাকে না। তারপরে যেটি আসে যে এত কিছু বাধা পেরিয়ে একটি লেখক, মেয়ে লেখক যখন একটি লেখা তৈরি করে, তখন কিন্তু তার প্রকাশের সময় কথা চলে আসে, যখন একজন লেখক সত্যিকার অর্থে একটা মেয়ে লেখকের নামটা নাই দেখলো, যদি লেখার মান দেখেই লেখাটি ছাপে, সেক্ষেত্রে কি হয়, অন্য যারা আছে সমাজের ছেলে লেখকরা বিশেষ করে, তারা তখন কিন্তু ওই মেয়ে লেখকটির আঁচল ধরে টানতে চায়, খারাপ ইঙ্গিত করে। তখন আমি যেটি বলি, যেমন কি বলি, যে তাতে ওই মেয়ে লেখকটির কিছু এসে যায় না। কারণ নদী দিয়ে যেমন মরা ভেসে যায়, তেমনি কিন্তু রণতরীও ভেসে যায়। এই কথাটা মাথায় রেখে যদি আমরা হাঁটতে পারি, তাহলে যত রকম বাধাই আসুক না কেন, আমরা সেই বাধাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমরা আমাদের পথে চলতেই পারি। বাধা তো আসবেই, অবশ্যই। অসংখ্য বাধা আসে। সে বাধাকে জয় করে যদি আমরা সহজ পথে চলতে পারি, বন্ধুর পথে চলতে পারি, তাহলেই মনে করব যে আমরা কিছু করতে পারি, জিততে পারি। জি, আসলে জীবনে বাধা থাকবে, বিপত্তি থাকবে, সুখ দুঃখ সবকিছু মিলেই আসলে জীবন। আমাদের জীবনে আমরা যখন খারাপ সময়টা পার করি, তখন আসলে আমাদের কারোরই ভেঙে পড়া উচিত নয়। আমাদেরকে ভালো সময় পাওয়ার জন্য চেষ্টা করা উচিত, ভালো কাজ করা উচিত, সাধনা করা উচিত। এ পর্যায়ে আপনার কাছে যেটা জানতে চাইবো যে আহ, একজন কবি হতে হলে তার কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? বুঝতে পারিনি, আরেকবার একজন বলবা? কবি একজন কবি হতে হলে তার কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? এটি অনেক বড় একটি প্রশ্ন, অনেক বড় একটি প্রশ্ন। মানে একজন কবি হতে হলে তাকে তাকে কি কি গুণ থাকতে হবে, এটি আসলে বলা খুব মুশকিল আমার দৃষ্টিতে।
যেমন আমরা জানি একজন মানুষকে যদি, আমি সহজ কথায় বলি, যদি কাউকে কলেজে সে নিয়োগের জন্য দরখাস্ত করতে চায়, তাহলে তাকে কিন্তু এমএ পাস থাকতে হবে, এমএ পাসের একটা সার্টিফিকেট থাকতে হবে, তা না হলে কিন্তু তিনি কোনো অবস্থাতেই একজন প্রভাষক হিসাবে দরখাস্ত করতে পারবেন না। কিন্তু একজন লেখকের কিন্তু এরকম কোনো শর্ত নেই, তবে গুণ হচ্ছে কি যে তাকে সবকিছু জানতে হবে। আমি যেমনটি বলে থাকি যে এমনও হতে পারে একজন লেখক তিনি যখন লিখতে আসবেন তখন কিন্তু তাকে এই বিশ্ব পরিক্রমা সম্পর্কে জানতে হবে। কারণ আমরা জানি একজন কবি যখন একটি লেখা লেখেন তখন কিন্তু তার মধ্যে দার্শনিকতা থাকতে হয়। যদি সেই কবিতার মধ্যে দার্শনিকতা না থাকে তাহলে কিন্তু সেটি যথার্থ কবিতা হয়ে ওঠে না। আর একজন কবি যখন দার্শনিক হয়ে উঠবেন তখন তাকে কিন্তু যথার্থ শিক্ষিত হয়েই তাকে এই কাব্য জগতে আসতে হয়। তাকে সমাজ, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবেশ, ভূগোল, জ্যামিতি, ব্যাকরণ সবকিছুই জানতে হয়। আর কবিতা লিখতে হলে তাকে আরো বেশি যেটি জানতে হয় সেটি হচ্ছে ছন্দ। এমন হতে পারে যে একজন লেখক যদি প্রাগৈতিহাসিক যুগেরও কিছু লিখতে চায় তখনও তাকে কিন্তু সেইখানেই অবস্থান করতে হয়, হয় লেখনীর মাধ্যমে অথবা তার পড়াশোনার মাধ্যমে অথবা যে কোনো ভাবেই স্বপ্নের মাধ্যমে তাকে কিন্তু সেই জায়গায় উপস্থিত হয়েই তাকে লেখাটা তৈরি করতে হয়। একজন মানুষ এমনও হতে পারে যে তিনি মেধাবী কিন্তু লিখেন না, কিন্তু এটা কখনোই হতে পারে না যে একজন লেখক কিন্তু তিনি মেধাবী নন। তাকে মূলত মেধাবী হতে হবে, তবে আমি যেমনটি বলেছি সার্টিফিকেটধারী কিন্তু তাকে হতে হবে। কারণ আমরা যদি বিগত জীবনে ইতিহাসের দিকে তাকাই, আমাদের সাহিত্যের ইতিহাসের দিকে, তখন আমরা দেখতে পারি বড় বড় সাহিত্যিকদেরকে কিন্তু বড় বড় সার্টিফিকেট থাকতেই হবে বা আছে সেরকম সেরকম কিন্তু নয়, কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু অনেক পিএইচডি ডিগ্রি সহ অনেক ডিগ্রি, অনেক গবেষণা করছি। এজন্য একজন লেখককে মূলত প্রখর দৃষ্টি সম্পন্ন হতে হবে, প্রখর মেধাবী হতে হবে এবং বিশ্বের সমস্ত বিষয় সম্পর্কে তাকে জানতে হবে, তার নখদর্পণে থাকতে হবে। তখনই তিনি যা লিখবেন সেটি সমসাময়িক লেখা হবে। আর সমসাময়িক লেখা যদি একজন লেখক না লিখতে পারেন তখন কিন্তু তিনি সাহিত্যের বাজারে, সাহিত্যের সময়ে টিকে থাকতে পারবেন বলে সন্দেহ। এজন্য তাকে সমসাময়িক বিষয় সহ যাবতীয় বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান থাকে। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন আয়োজন বিএসপি আলাপন। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট কবি, গবেষক ও শিক্ষাবিদ ডক্টর শাহনাজ পারভীন। জন্মদিনে এই মানুষটিকে আমরা আজকে আমাদের অতিথি হিসেবে পেয়ে অনেক আনন্দিত। আমরা আবারও এই মানুষটিকে, এই সুন্দর মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এ পর্যায়ে আরো কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, সেগুলো পড়ে নেব। এস এ খসরু ভাস্কর তিনি আবারও লিখেছেন, আমার বিদ্রোহী সাহিত্য পরিষদে 54তম বার্ষিকীতে তার হাত থেকে আমি ফুল ও বই পেয়েছিলাম। আজ তার জন্মদিনে ফুল দিতে পারলাম না, মনে কষ্ট থেকে গেল। জন্মদিন উপলক্ষে কবির উজ্জ্বল দিন কামনা করছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পৃথিবী সুস্থ হলে আসলে সবকিছুই সম্ভব। আপনি নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে অনুষ্ঠান দেখতে থাকুন। এরপরে আমরা যে কমেন্টটা দেখতে পাচ্ছি সেটা হলো মিকাইল হোসাইন, তিনি লিখেছেন, I am watching you. Hopefully both you are safe and sound by the mercy of Almighty Allah Subhanahu wa Ta'ala. Nice meeting. Thank you so much. Stay with us. এরপরে দেখতে পাচ্ছি মুক্তেশ্বরী খেয়া সাহিত্য পত্রিকা লিখেছেন, শুভ কামনা।
শাহরিয়ার সোহেল তিনি লিখেছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। গোলাম মোস্তফা তিনি লিখছেন কবির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, জীবনে কাদের ভূমিকা বেশি বলে প্রিয় কবি জানাবেন কি? আপনার কাছে একটা প্রশ্ন করছি আর কি, জীবনে কাদের ভূমিকা বেশি বলে আপনি মনে করেন? কাদের ভূমিকা? জীবনে কাদের ভূমিকা বেশি বলে আপনি মনে করেন? আসলে আমরা জানি কেস লিওট যেমন কি বলেছিলেন যে দেয়ার ইজ নাথিং এগেইন, যে মানে আবার বলে কিছু নাই। কিন্তু আমার মনে হয় যে পৃথিবীতে এবং জীবনে তাদের কথা বা তাদের অবস্থিতি বা অবস্থান আবার আবার ফিরে আসে যারা আমাদের খুব পাশে থাকে সারাক্ষণ, আমাদের বন্ধুত্বের আবহে, আমাদের রক্তের সম্পর্কের আবহে এবং আমাদের আত্মার সম্পর্কের আবহে, যাদের সদর্থক মানসিকতা আছে এবং সহৃদয়তা আছে, মানুষকে সাহায্য সহযোগিতা করবার সুন্দর মানসিকতা আছে, সর্বোপরি এই সমাজকে এগিয়ে নেবার একটি তুমুল যুদ্ধ জয়ের আনন্দ আছে। তাদের সহৃদয়তা আসলে খুব দরকার চলার, অর্থাৎ সততা বা সঠিক বন্ধুত্বের মানসিকতার সম্পন্ন মানুষদের খুব প্রয়োজন হয় চলার। এরকম মানুষ কিছু কিছু সবার জীবনেই থাকে বলেই কিন্তু তাদের পথ চলা এত সহজ হয়। সেটি ঘর হতে পারে, ঘরের বাইরের পরিবেশ হতে পারে, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কেউ হতে পারে। মূলত সহযোগিতার মানসিকতা যাদের মধ্যে থাকে তাদের পক্ষে আসলে তাদের নিয়ে আসলে কাজ করা সহজ। অবশ্যই আমরা আরো কিছু কমেন্ট দেখে নেব। মুক্তেশ্বরী খেয়া সাহিত্য পত্রিকা লিখেছে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় আপু, ধন্যবাদ। শাহরিয়ার সোহেল তিনি আবারও লিখেছেন নারী কবিদের লেখা দুর্বল হলেও বাহবা পায় বেশি। আসলে আপনার জন্য বলতে চাই সেটা সবসময় ঠিকও না, কারণ আমরা দেখেছি বাংলা সাহিত্যে নারীরা ইতিহাস দেখলে দেখতে পাই যে তারা ভালো লিখেছে অতীতেও, এবং ভালো লেখা হলে সেই লেখাটা অবশ্যই বাহবা পাবে, সেটাই আশা করব। অরুণ বর্মন তিনি লিখেছেন শুভ সন্ধ্যা, আপনাকেও শুভ সন্ধ্যা, প্রিয় কবির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এস এ খসরু ভাস্কর তিনি লিখেছেন সাহিত্যাকাশে কবির বিস্তৃত হোক সাহিত্যকর্ম, সুনাম অব্যাহত থাকুক, আপনাকে ধন্যবাদ। মুক্তেশ্বরী খেয়া সাহিত্য পত্রিকা, আপু আপনার বহু গুণের মধ্যে আপনি একজন দক্ষ সংগঠকও বটে, নিশ্চয় তাই, সাংগঠনিক কিছু কথা শুনতে চাচ্ছি। আমরা সময় পেলে অবশ্যই আসবো সেই টপিকে, সাথেই থাকুন। শাহরিয়ার সোহেল তিনি আবারও লিখেছেন প্রিয় আপা একাই 100। হ্যাঁ অবশ্যই তাই, আমরা জানি আমাদের আজকের অতিথি বিশিষ্ট কবি, গবেষক এবং শিক্ষাবিদ ডক্টর শাহনাজ পারভীন ম্যাডামের অনেক গুণ। মুক্তেশ্বরী খেয়া সাহিত্য পত্রিকা আবারও লিখেছে আপাত তুলনা কারোর সাথে চলে না, ধন্যবাদ। অরুণ বর্মন তিনি লিখেছেন চমৎকার আলোচনা, মুগ্ধতা একরাশ, প্রিয় কবি ও উপস্থাপকের জন্য শুভকামনা রইল, আপনাদেরকে ধন্যবাদ। আমার হাতে এই মুহূর্তে একটা বই আছে, সেটা আপনার লেখা, সেটা শিক্ষার নতুন দিগন্ত। এখানে আপনার প্রকাশিত গ্রন্থ সমূহের একটা তালিকা আমি দেখতে পাচ্ছি, এবং সেখানে চোখ বোলাতে গিয়ে আমি দেখতে পেলাম যে আপনি কাব্য, গীতি, গল্প, প্রবন্ধ, উপন্যাস এবং মহাকাব্য লিখেছেন। মহাকাব্যের টপিকটাতে চোখ পড়তে আমার মিল্টনের সেই বিখ্যাত মহাকাব্য দুইটির কথা মনে পড়ে যায়, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। তো আপনারও প্রমিসড প্রফিট নামে একটা মহাকাব্য রয়েছে দেখতে পাচ্ছি, এবং এটা প্রকাশিত হয়েছে 2019 সালে,
এই মহাকাব্য সম্পর্কে প্রথম মানে মহাকাব্য লেখার ইচ্ছেটা কিভাবে আপনার হলো এবং কিভাবে শুরুটা করলেন সে সম্পর্কে জানতে চাই। মহাকাব্য আসলে অনেক বড় একটি বিষয়। আসলে আমরা জানি কোলরিজ যেমনটি বলেছিলেন যে নো ম্যান ওয়াজ এভার ইয়েট এ গ্রেট পোয়েট উইদাউট বিং এট দ্য এম টাইম এ প্রফাউন্ড ফিলোসোফার। অর্থাৎ বড় দার্শনিক ছাড়া কেউ কখনো বড় কবি হতে পারে না। আবার ব্রাউন যেমনটি বলেছিলেন যে ফিলোসফি ফার্স্ট অ্যান্ড পোয়েট্রি হুইচ ইজ ইটস আউটকাম। অর্থাৎ দর্শন আগেও পরে তার ফল রূপ ধরে আসে। আর ল্যান্ডর যেমনটি বলেছিলেন we may write little things well and acknowledge one upon another, but never will any be justly called a great poet when he has treated a great subject worthily. He may be poet of the lover and the idler. He may be the poet of green fields and gay society, but whoever is this can be no more. অর্থাৎ আমরা এমনটি বলতে পারি যে আমরা ছোট ছোট বিষয় বা জিনিস খুব ভালো লিখতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতার সাথে লিখতে না পারলে কেউ কখনো বড় কবি হতে পারে না। একজন অলস প্রেমের কবিতা লিখতে পারেন, সবুজ মাঠের বর্ণনা দিতে পারেন, কিন্তু যে কবি শুধু এইসব নিয়ে মত্ত থাকেন তিনি এর চেয়ে আর বড় কিছু হতে পারেন না। যখন আসলে এই বিষয়গুলো মাথার মধ্যে ঘোরে তখন ভেবেছিলাম যে বড় কিছু একটি করতে হবে, তবে মহাকাব্য লিখতে হবে বা লিখে ফেলবো এমনকি আসলে দীর্ঘদিন ধরে ভাবছিলাম। আমি যখন আমার এমফিল থিসিস রেডি করি এবং পিএইচডি অভিসন্দক রেডি করি এবং খুব ছোটবেলা থেকে যখন কবি গোলাম মোস্তফার বিশ্বনবী পড়েছিলাম তখন থেকে ভাবছিলাম যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি কবিতায় লেখা যায় কিনা। কিন্তু আসলে লেখা শুরু করলে বা চাইলে তো তেমন সহজ হয় না। সৈয়দ আলী হাসান যেমনটি দীর্ঘ বছর চেষ্টা করেছিলেন, তারপর তিনি সফল হয়েছিলেন। কাজী নজরুল ইসলাম যেমন শুরু করেছিলেন মরুভাস্কর, কিন্তু তিনি শেষ করতে পারেননি। এই দুইজন সাহিত্যিক যখন কবি সাহিত্যিক যখন আমার সামনে আসলো তখন আমি সৈয়দ আলী হাসানের মতো এতটা সময়ও নিতে চাইনি, আবার কাজী নজরুল ইসলামের মতো যেহেতু আমাদের জীবনটা খুবই সংকীর্ণ আমি খুব বেশি দেরিও করতে চাইনি। এই দুটোর মাঝামাঝি সময়ে আর কি আমি এটি প্রকাশ করেছি। আর এটি লিখেছি আমি দীর্ঘ 14 বছর ধরে। এক একটি লাইন এক একটি ন্যানো সেকেন্ড ধরে ধরে বছর বছর যুক্ত করে আমি আসলে লিখেছি। তারপর যখন এটি প্রকাশ করতে চাইছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এটি যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তাহলে তিনি কোন এলাকায় জন্মগ্রহণ করেছেন, কোন মরুভূমিতে, কোন খজ্জুর বীথিতে তিনি বেড়ে উঠেছেন আমি সচক্ষে দেখে আসি। তখন আমি 2018 সালে পবিত্র হজ ব্রত পালন করে আসি এবং মিলিয়ে নিই আমার লেখনীর সাথে তার জীবনীর সাথে সরাসরি দৃশ্যপটগুলো আমি মিলিয়ে দেখি যে না ঠিক আছে। তখন আমি আসলে 2019 সালে প্রকাশ করি। 2019 সালে প্রকাশ করবার পর বইটি পাঠকপ্রিয়তা পেয়েছে, তবে শেষের পথে এটির এডিশন প্রায় শেষ, আমার কাছে 2-1টি কপি আছে। কিন্তু আমি চেষ্টা করেছি, জানি না কাল সেটিকে কিভাবে নিবে, কালের ঘাত পেরিয়ে সেটি বেঁচে থাকবে কি থাকবে না এটি সময় বলে দেবে। তবে আমি চেয়েছি মহৎ কিছু করতে এবং এই মহৎ কিছু সাহিত্যের মাধ্যমে বা কবিতার মাধ্যমে আমি ধরতে চেয়েছি। সেই ধরতে চাওয়ার মানসিক শক্তি নিয়ে আমি এটি শুরু করেছিলাম।
এই মহাকাব্য লিখতে গিয়ে যে মানুষগুলোর কাছ থেকে আপনি হেল্প পেয়েছেন বা যে মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা আপনি অবশ্যই এর আগেও জানিয়েছেন অবশ্যই, আহ, এমন মানে এমন মানুষগুলো আছে কিনা যাদের কথা আপনি আজকে এই লাইভে একটু বলতে চান? আসলে আমি যেমনটি বলি যে আমি যেমন আমি পিএইচডি করেছি কবি গুলাম মোস্তফা। কবি গুলাম মোস্তফার বিশ্বনবীটাই আমাকে প্রথমত অনুপ্রেরণা দিয়েছিল যে আমি বিশ্বনবীর মতো একটি কাব্যগ্রন্থ লিখবো। সেক্ষেত্রে আমি কবি গুলাম মোস্তফার নামটা আগে বলবো, তারপর সৈয়দ আলী হাসানের কথা বলবো, কাজী নজরুল ইসলামের কথা বলবো। এই তিনজনই মূলত আমার যে প্রমিসড প্রফেট লেখার পেছনে এই তিনজনকে আমি মূল প্রেরণা মনে করি। এরপরেও আমার বাংলা সাহিত্যে যারা মহাকাব্য লিখেছেন, মাইকেল মধুসূদন দত্ত সহ কাইকোবাদ, এবং ইংরেজি সাহিত্যে যেমনটি আছে প্যারাডাইস লস্ট, এগুলো আমি পড়েছি। এবং আমার পরিবার থেকে যেটি যে সময় সুযোগ সেটা আমি পেয়েছি। এবং বর্তমান প্রজন্মের যে সমস্ত কবি সাহিত্যিক আছে, আমি যদি বলি কবি শঙ্খ ঘোষের ছন্দের বারান্দা থেকে আমি ছন্দর বিষয়গুলি শিখতে পেরেছি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কি এবং কেন সেটা আমি আত্মস্থ করেছি। এবং সমসাময়িক যে সমস্ত কবি আছে, আমি কবি তৌহিদ মনির কথা বলবো, কবি অনি আলমগীর, কবি শাহরিয়ার সোহেল। আমরা সমসাময়িক, আমরা সবসময় শনিবার সাহিত্য আসরে আমার যতটুকু আড্ডা ছিল, যাতায়াত ছিল, কবি শাহরিয়ার সোহেল, কবি তৌহিদ মনি, কবি অনি আলমগীর, কবি সম্প্রতি সংগঠনের কবি গুলাম মোস্তফা মুন্না সহ। আর আর প্রথম যখন আমি আরো বিয়ের পরে যখন কবিতা লেখা শুরু করি, তখন মহিউদ্দিন মোহাম্মদ আমার দেবর, ও আমাকে ছন্দ সম্পর্কে, কবিতা সম্পর্কে, কোন বইটা পড়তে পারি সে সম্পর্কে আমরা আমাকে বলেছে আর কি। আমাদের আমি যে কলেজে, বিগত কলেজে ছিলাম, মুফস্বল মহিলা কলেজে, ওখানে বাবলু শাহী ছিল, কবি বাবলু শাহী, তার সঙ্গে আমার কবিতার বিষয় আড্ডা হতো। এবং যদি আমি আরেকটু দূরের কথা বলি, কবি আল মাহমুদের সাথে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। বর্তমান আছে কবি শাহিন রেজা, ইন্ডিয়ার কবি সৌমিত বসু, আমাদের কবি তৌফিক জহুর, বিভিন্ন কবি। আমার মেয়ে কবিদের কথা যদি বলি, কবি রোকেয়া ইসলাম আপা আছেন, কবি তাহমিনা কুরাইশি, কবি এবং কথা সাহিত্যিক ডক্টর আফরোজা পারভিন, কবি দিলতাজ রহমান, বিভিন্ন কবি, কবি মিলা মাহফুজা, কবি ও কথা সাহিত্যিক মিলা মাহফুজা সহ বিভিন্ন কবি সাহিত্যিক আছেন। আমি সবার কথাই উল্লেখ করছি। আমি সবার সাথেই আমার একটা ভালো হৃদ্যতা রয়েছে এবং তাদের সঙ্গে আমার কবিতা নিয়ে নিয়তই আড্ডা হয়। আসলে আমি আগেও যেমনটি বলেছি যে সময় এবং সমাজ এবং সময়কে ধারণ করেই কিন্তু লেখনীটা এগিয়ে যায়। আর এছাড়াও আমার যেটি আছে, আমি ইসলামিক স্টাডিজে পড়াশোনা করেছি, আমার পবিত্র কোরআন সম্পর্কে ধারণা নিয়েছি, আছে পবিত্র হাদিস সম্পর্কে। এই সমস্ত অধ্যয়ন করতে যে আমার আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা খুব সুন্দর, কাচের মতো একেবারে পরিচ্ছন্ন আমার চোখের সামনে ভাসে। তখনই আমি ভাবলাম যে সবাই তো প্রবন্ধ লিখেছে, আমি না হয় কবিতায় লিখি। অর্থাৎ একই সাথে কিন্তু আমার ইসলামী যে মূল্যবোধ, ইসলামী যে সংস্কৃতি এবং বর্তমান সমসাময়িক যে সময়ের সমাজটা, আমি কিন্তু দুটোকে সমানভাবে গুরুত্ব দিয়েছি। এই সমানভাবে গুরুত্ব দিয়েই আমি সময়টাকে ধারণ করেই, সমসাময়িক বিশ্বকে ধারণ করেই কিন্তু আমি আমার লেখনী এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনার কাছে এ পর্যায়ে যে প্রশ্নটা জানতে চাই সেটা হলো, আমরা দেখি যে বিভিন্ন নামে বিভিন্ন জায়গাতে, জেলা শহর বা রাজধানী বা অন্যান্য শহরে সাহিত্য সংগঠন আছে। সাহিত্য চর্চার ক্ষেত্রে এই সমস্ত সাহিত্য সংগঠনগুলো কিরকম ভূমিকা রাখে?
সেই সম্পর্কে একটু জানতে চাই। আসলে আমরা যেমনটি জানি যে বিভিন্ন শিল্প সাহিত্যের কিন্তু প্রতিষ্ঠান থাকে শেখার জন্য। যদি আমরা অঙ্কনের কথা বলি, চিত্রশিল্পীর কথা বলি, যদি আমরা সঙ্গীতের কথা বলি, যদি নৃত্যশিল্পের কথা বলি, যদি আবৃত্তি শিল্পের কথা বলি, প্রতিটি জিনিসেরই কিন্তু সংগঠন আছে এবং এগুলো শিখতে হলে অবশ্যই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হয়। কিন্তু একমাত্র কবিতাই হচ্ছে এমন একটি বিষয় যেখানে প্রাতিষ্ঠানিক কোনো সংগঠন নেই। এটা শিখতে হয় কবির নিজের সাথে নিজেকে ঋদ্ধ করে, নিজের সাথে নিজের সম্পৃক্ততা বজায় রেখে, নিজের শিক্ষাকে ধারণ করেই কিন্তু তাকে লিখতে হয়। এখানে কোনো প্রতিষ্ঠানে যে কবিতা কিন্তু শেখা যায় না। তবে হ্যাঁ, প্রতিষ্ঠান, আমি যেমনটা আগে বলেছিলাম যে আড্ডা, লেখনির ব্যাপারে আড্ডাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন একজন নতুন লেখিয়ে তার লেখাটি শুরু করেন, তখন যদি সংগঠনের সাথে জড়িত থাকেন, তখন সেই সংগঠন কিন্তু তার লেখনীটা অনেকটাই সংশোধন করে দেয়। ভুল ত্রুটি বা তার ছন্দ, তার কলা কৌশল, এই আলোচনার মাধ্যমে তিনি যদি শিখতে পারেন সেটি। কিন্তু এই কবিতা লেখার জন্য কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান নেই, তবে সংগঠন অনেকটা তাকে সহায়তা করে, কারণ সংগঠনের মাধ্যমে তিনি শিখতে পারেন আরো 5 জনেরটা দেখে এবং তাকে বিভিন্নভাবে শিখিয়ে নেওয়া সম্ভব। তবে মূলটা কিন্তু শিখতে হয় কবির নিজেকে। অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো কিছু কমেন্ট জমা হয়েছে, আমরা দু একটা কমেন্ট আবারও পড়তে চাই। এম এ কাশেম অমিয়, তিনি আমাদেরকে লিখেছেন, সুন্দর সাবলীল আলোচনা, মুগ্ধ ও সমৃদ্ধ হচ্ছে। শুভ কামনা প্রিয় কবি, প্রিয় গুণীজনকে। আপনাকেও ধন্যবাদ। তিনি আরো লিখেছেন, সঠিক কথা বললেন প্রিয় কবি। আমরা এইবার আপনার মহাকাব্য থেকে কবিতা শুনতে চাই, কোনটা শোনাবেন? আমার মহাকাব্য তো বেশ বড়, 326 পৃষ্ঠার। আমি প্রথম থেকে দু একটি কবিতা শোনাতে চাই। আমি শুরুটা যেমন করেছি, আমার শুরুটার সূচনার নাম হচ্ছে দোতনা। এটি একটি নাচ, এটি আমি নিজেও কিন্তু নিজের কণ্ঠে তুলে নিয়েছিলাম এক সময়। আমি দোতনা দিয়ে শুরু করি। দোতনা। সুখ্যাতির এক শিষ্য শিরে আমার নবীর নাম, মানব গুণের পূর্ণতা যার ছিলই কবিরাম। চরিত্র তার মাধুর্যময়, প্রাণ ওই এক সুর, তার নূরেতে আলোকিত, কাছে নিকট দূর। তার নামেতে শতেক কোটি দুরুদেহি নাম, মানব গুণের পূর্ণতা যার ছিলই কবিরাম। আলোকিত প্রস্ফুটিত থোকায় থোকায় ফুল, তার তুলনা নিজেই তিনি, নেই কিনারা কুল। এই পৃথিবীর শ্রেষ্ঠ তিনি, দুনিয়া কামরূপ, মানব গুণের পূর্ণতা যার ছিলই কবিরাম। যেহেতু রমজান মাস, আমার প্রমিসড প্রফেট থেকে আমাকে পড়তে বলেছো, আমার খুব ভালো লাগছে। এটি আমার দোতনা। দোতনা আমি আমার বিভিন্ন ভাবে 1, 2, 3, 4 করেছি। আর তোমরা জানো যে আমার প্রমিসড প্রফেটে 11টি পর্ব আছে। 11টি পর্বে আছে। এর মধ্যে আমি দোতনা থেকে আরেকটি পড়তে চাই, প্রার্থনা। ম্যাডাম, আমরা শুনবো, তার আগে আমরা দর্শকদের উদ্দেশ্যে আর একটু তথ্য দিতে চাই আপনার সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসপি আলাপন। আমাদের আজকের অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট কবি, গবেষক
এবং শিক্ষাবিদ ডক্টর শাহনাজ পারভীন। আপনাদের অবগতির জন্য আমরা কিছু তথ্য বলছি। আমাদের আজকের অতিথি ডক্টর শাহনাজ পারভীন। তিনি ফরিদপুরের কামারখালী সরকারি গার্লস স্কুল থেকে 1983 সালে মাধ্যমিক ও কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজ থেকে 1985 সালে মাধ্যমিক পাশ করেন। এরপর যশোর সরকারি সিটি কলেজ থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2003 সালে এমফিল ও 2012 সালে পিএইচডি না ডিগ্রি না, লাভ একটু ভুল করেন। হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, এটি হচ্ছে 2090-94 আমার পরীক্ষা হয়েছে। আর 2003 সালে করেছি এমফিল এবং 2012 সালে করেছি পিএইচডি। জি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1990 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএড, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 2003 সালে এমফিল, 12 সালে পিএইচডি লাভ করেন। দুঃখিত, আমার একটু ভুল হয়েছে, সেই জন্য। না না, ঠিক আছে। আমরা এ পর্যায়ে শাহরিয়ার সোহেলের পরপর কয়েকটি কমেন্ট দেখতে পাচ্ছি। তিনি লিখেছেন, খুব ভালো লাগছে, অপূর্ব, নাইস পোয়েম। চমৎকার বাচনভঙ্গি, কবি ও বাচিক শিল্পী। জি ম্যাডাম, আমরা এ পর্যায়ে আরেকটা শুনতে চাই কবিতা আপনার কাছ থেকে, মহাকাব্য থেকে। হ্যাঁ, ধন্যবাদ। আমি দোতনা থেকেই পড়ছি। এই পর্বের যেটি পড়ছি এটি শিরোনাম হচ্ছে প্রার্থনা। জন্মের আগেই যিনি হলেন এতিম, তাহার না জানা কথা জানাও মনে। এমন গানের কলি আমাকে শোনাও, যেই গান কোনোদিন কেউ না শোনে। অতীত ভবিষ্যৎ বর্তমান কালে, এর আগে সেই গান বাজেনি সকালে। গদ্য পদ্য গান কিংবা কথায়, দুঃখ কষ্ট হাসি অথবা ব্যথায়, এমন আলোকিত করহে হৃদয়, যে আলোয় ভরে যায় আধার কদম। এমন জ্ঞানের খনি করহে উজাড়, যে জ্ঞানের কিছুটাও জানে না অধম। কেমন নূরের খনি কোন আলোক তার, যে আলোয় গড়ে ওঠে আকাশ জমিন। গড়িল নক্ষত্র নহর সাগর পাহাড়, গড়ে ওঠে বেহেশত তামান দুয়ার। নরকের বিভীষিকা কত গহ্বর, গড়ে ওঠে দেবদূত ঋক্ষ অমর। সমগ্র ভুবনের অধিপতি তুমি, অনন্ত অসীম তোমাকেই চুমি। চিরঞ্জীব তুমি এবং তুমি অমর, তুমি শান্তি এবং তুমি সমর। সকল আরামের অধিষ্ঠাত্রী সভায়, বিচ্ছিরিত দিগ্বিদিক আলোর প্রভায়। যে জ্যোতিতে সততায় পরিব্রাতা তুমি, সে জ্যোতি শুধু তার উৎসের খনি। আমাকে বলে দাও না বলা কথা, আমাকে শোনাও তুমি আদি শ্লোক গাথা। আমার হৃদয়ে রাখো সেই জ্যোতিকণা, যাহার আলোয় ভাসে পৃথিবী প্লাবন। হৃদয়ের অজানা দ্বার খুলে দাও আজ, হে মহিম সকল সৃষ্টির মহিমা মহান। অবারিত করে দাও প্রান্তর আমার, সমস্ত আগাছা তুমি করে দাও সাফ। সকল জঞ্জাল করে দাও মাপ, গোলাপে গোলাপে ফোটাও আমার প্রাতে। উদ্ভাসিত ঘ্রাণ দিয়ে সুরভি ছড়াও, আমার পৃথিবী তুমি আলোতে ভরাও। ছায়াময় ছায়াতলে আমাকে জড়াও, হে মহিম সৃষ্টির মহিমা মহিম। পূজার হৃদয়ে দাও উদার দরদ, এতটুকু জ্ঞান দাও দাও হে গরদ। ভাষাকে করে দাও বৃক্ষ এমন, যার শিকড় তো মজবুত মাটিতে প্রকৃত। শাখা আর ডাল সব আকাশে উত্থিত, পবিত্র বাক্য দাও বৃক্ষ আনাম। ছায়া দিয়ে মায়া দিয়ে ভালোবাসার ছোঁয়া দিয়ে, ফুলে ফলে ভরে দেব পৃথিবী তামাম। হে মহিম
সকল সৃষ্টির মহিমা মহান, জীবন তো এক মুঠো, সময় সংকীর্ণ, আমাকে দাও তুমি প্রাণ সুধাহার, তোমার অমীয় বাণীর মহান ব্যানার, ইট চাপা ঘাসের মতো বর্ণহীন পর, গুহামুখ থেকে ভারী পাথর সরাও, ভেতরের অন্ধকার আলোয় ভরুক, আলোকিত হয়ে যাক মনের ভেতর, বিস্ময়কর অন্ধকার গোপন কুঠির, আলো জেলে দাও তুমি, আলোকিত করো, মন্ত্র মুগ্ধি আমি বশীভূত করি, খুঁজে পাই সিংহাসন উৎসমুখ আরো, যার উপর আলোর ঝর্ণা ঝরে না ঝড়, তার কোনো তত্ত্ববিদ্যা আছে প্রয়োজন? সে তত্ত্ব যতই সত্য হোক না কেন, পানিহীন শূন্য মেঘের মতোই বিভ্রান্তিকর। এই জ্ঞান পিতলের খেলনা মতন, কিংবা সমুদ্র তীরে নুড়ির সমান, জানি না কোন সে উপমা হয় আজ খাঁটি, আলো আর আধারের মতো বেমানান। আমাকে করো তুমি দিনের মতন, কিংবা করো দান চক্ষুষ্মান জ্ঞান, যে চোখের বিচ্ছিরিত আলোর নাচন বোরাকে গতি আনে পৃথিবী সমান। জি, অনেক সুন্দর। আমরা আপনার মহাকাব্যটি আমরা আবারও শুনবো। তার আগে আমরা আরো কিছু কমেন্ট পড়ে নিতে চাই। এম এ কাশেম আমিও তিনি লিখেছেন, প্রিয় সঞ্চালক মহোদয়কে শুভকামনা, সঞ্চালনা বা আলোচনা উভয়ই অতুলনীয়, ধন্যবাদ, অসাধারণ কবিতা, অতুলনীয় উপস্থাপনা, ধন্যবাদ, ভালো হচ্ছে অনুষ্ঠান, ধন্যবাদ। রেজাউল করিম রোমেল লিখেছেন শুভকামনা। শাহরিয়ার সোহেল তিনি আবারও লিখেছেন বুদ্ধিদীপ্ত উপস্থাপনা, দৃঢ় উপস্থাপনা, প্রাণবন্ত উপস্থাপনা, মনোমুগ্ধকর উপস্থাপনা, আপার আবৃত্তি অসাধারণ। শাহরিয়ার সোহেল আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আমরা আমাদের আজকের অতিথি বিশিষ্ট কবি, গবেষক এবং শিক্ষাবিদ ডক্টর শাহনাজ পারভীন সম্পর্কে, তার কর্মজীবন সম্পর্কে একটু তথ্য দিতে চাই। সেটা হলো, প্রথমে তিনি নওয়াপাড়া মহিলা কলেজ, অভয়নগর, যশোরের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর উপশহর ডিগ্রি কলেজ, উপশহর মহিলা কলেজ এবং বর্তমানে তিনি তালবাড়িয়া ডিগ্রি কলেজ, যশোরের অধ্যক্ষ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। আপনার কাছে জানতে চাইবো যে এই যে শিক্ষকতা একটা মহান পেশা, সুনাগরিক, ভালো মানুষ গড়বার কারিগর বলা হয় শিক্ষকদেরকে। আপনার কি ছাত্র জীবন থেকে বা ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল যে আপনি শিক্ষকতার পেশাকেই আপনার জীবনের পেশা হিসেবে বেছে নেবেন? হ্যাঁ, খুব চমৎকার প্রশ্ন করেছো। আসলে আমি অনেক ভাগ্যবতী বলবো মনে করি। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আসলে আমি ভাগ্যবতী। আমি যা হতে চেয়েছি ঠিক তাই হতে পেরেছি। খুব ছোটবেলা থেকে কিন্তু আমি শিক্ষক হতে চেয়েছি। হ্যাঁ, আমার চাচাতো বোন গার্লস স্কুলের শিক্ষক ছিলেন, রহিমা আপা, এবং আমার মামি উনিও শিক্ষক ছিলেন গার্লস স্কুলের, এবং আমার বড় দিদিমণি ছিলেন গার্লস স্কুলের। এই তিনজনকে আমি খুব কাছ থেকে দেখে আমার তখনই মনে হয়েছে আমি শিক্ষক হব, এবং তাদেরকে দেখে আমি বাড়িতে এসে যে ঘরের দরজা বন্ধ করে অনেক সময় বেত হাতে করে ঘুরে বেড়াতাম। আমার সামনে এক দঙ্গল ছাত্রছাত্রী থাকতো, তাদেরকে আমি মিছি পড়াতাম, শাসন করতাম, আদর করতাম। এবং তারও আগে প্রাইমারি স্কুলে একজন শিক্ষক ছিলেন আমার গণিতের শিক্ষক, সন্তোষ কুমার স্যার। স্যারের আন্তরিকতা আমাকে মনে করিয়ে দিয়েছে সেই ছোটবেলা থেকে যে আমি যেন শিক্ষক হতে পারি। এবং উচ্চ মাধ্যমিক সময় ধ্যানেশ গোস্বামী নামে আমাদের একজন স্যার ছিলেন,
প্রাণ চঞ্চলে ভরা সেই স্যার কি আন্তরিকতায় পূর্ণ, তাদেরকে দেখে আমার মনে হয়েছে আমি শিক্ষক হব। আরেকটু বাড়িয়ে যদি বলি, ঠিক বাড়িয়েও না, যদি সঠিক কথাটা বলি, যে আমি যখন আহ, উম, আব্দুল মুন্সির রৌফ ডিগ্রি কলেজে আমি পড়তাম ইন্টারমিডিয়েট, মুন্সি আব্দুল রৌফ ডিগ্রি কলেজে, তখন ওই কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন শামসুন নাহার ম্যাডাম। উনি মাগুরা থেকে যেতেন, ওনার নিজস্ব একটা গাড়ি ছিল, গাড়ি চালিয়ে যেতেন, মাঝে মাঝে আবার এমনিতে বাসেও যেতেন। তো ওই ম্যাডামকে দেখে মনে হতো যে না, আমি শিক্ষক না, আমি প্রিন্সিপাল ম্যাডাম হব। এবং আমার লেখক সত্তা তো আপনি তো জানোই যে আমি খুব ছোটবেলা থেকে লেখা শুরু করি। আমার মনে হতো যে আমি লেখক হব, এবং উম, অনেক বই লিখবো, আমার কবিতা আমার ছাত্রদের মুখে মুখে থাকবে, আমার লেখা পাঠ্য বইয়ে পড়ানো হবে, এবং আমি নিজেও একজন শিক্ষক হব। তা আমি যেটা হতে চেয়েছিলাম আমি ঠিক সেটাই হতে পেরেছি। মহান আল্লাহ আমার আহ, যে স্বপ্নটা পূরণ করেছে আর কি। জি, আমরা জানি এই সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে আপনার অবাধ বিচরণ। আপনি কবিতা, গল্প, উপন্যাস, গবেষণা, প্রবন্ধ, কলাম, কিশোর কবিতা, ছড়া, গান সব বিষয় নিয়েই বিরামহীনভাবে লিখে চলেছেন। এত এত লেখালেখির ভিতরে আপনি প্রমিস প্রফিট নামে মহাকাব্য লিখে ফেলেছেন। এই যে মহাকাব্য লিখলেন, এত কষ্ট, এত পরিশ্রম, এত সাধনা, এত সময়, এত কিছু ইনভেস্ট করার পরে যখন ফাইনালি আপনি আপনার প্রমিসড প্রফিট বইটা প্রকাশ করতে পারলেন, তারপরে আপনার অনুভূতিটা কেমন ছিল? এবং এটা নিয়ে আপনি আপনার আপনার লেখালেখি নিয়ে ওভারঅল ভবিষ্যৎ পরিকল্পনাও একটু জানতে চাই। আমি প্রমিস প্রফিটটা 19 সালে বের করেছি। আম, ফেব্রুয়ারিতে বের হয়েছে মেলায়। তখন আমি আসলে কি, ওই সময় আমি একটি অপারেশনে আমি হাসপাতালে ভর্তি ছিলাম। তো ওই হাসপাতালের কেবিনে শুয়ে শুয়েই আমার যে বইয়ের প্রচ্ছদটা দেখেছো, এই বইয়ের প্রচ্ছদটা আমি কতবার পাল্টিয়েছি, এবং এর কালারটা, ডিজাইনটা, সবকিছু হাসপাতালের কেবিনে শুয়ে শুয়ে মোবাইলে। তো আমার প্রকাশক ছিলেন হাসিম মিলন। উনি খুবই একটা পর্যায়ে উনি খুব অধৈর্য হয়ে পড়লেন। আহ, আহ, একদিন বললেন যে আপনি অসুস্থ, আপনি হাসপাতালের কেবিনে কাতরাচ্ছেন, তার মধ্যে আপনি এত এত ভুল আমার ধরছেন, এত ধৈর্য আপনি কোথায় পান? তা আমি তখন বলেছিলাম যে আসলে আমি যেমনটি অসুস্থতা আমাকে পেয়ে বসেছে এটাও ঠিক, ঠিক তেমনটি আমি কি মহাকাব্য বের করতে যাচ্ছি, আমাকে এর পেছনে সময় দিতে হবে, এটাও ঠিক। কিন্তু টাইমটা এমন যে এই সময়টাই আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। তা হাসপাতালে কেবিনে শুয়ে যখন আমি এর প্রস্তাব ঠিক করেছি, এর সব কালার ঠিক করেছি, বাইন্ডিং দেখেছি, সবকিছুই, তখন মানে উনিও অবাক হয়ে গেছেন যে আসলে এজন্যই বোধহয় আপনার পক্ষে প্রমিস প্রফিটটা লেখা সম্ভব হয়েছে। তা যখন এটি আলোর আলোর মুখ দেখেছে, আমার হাতে এসে পৌঁছেছে, এবং বইটা আমি যার হাতেই দিয়েছি এবং যিনি সংগ্রহ করেছেন, প্রত্যেকে আমাকে বইটি নিয়ে খুব উম, কি বলবো, খুব ভালো একটা উম, অভিব্যক্তি আমাকে দিয়েছেন। এই যে কষ্ট করে করেছি, তারপরে যে ভালো অভিব্যক্তিটা, এই অভিব্যক্তির পর আমার এই কষ্টগুলো মুছে গেছে। আমার এখন আর সেই কষ্টটা মনেই হয় না, এবং আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই বইটা যখন খুলি যে এটি আমার লেখা, আমি কি করে লিখতে পারলাম। আর বর্তমান সময়ে আমি লিখছি যেটি দ্য উইংস অফ বার্ড, অর্থাৎ ডানা পাখি, আমার আত্মজীবনী একটি উপন্যাস লিখছি। আর আমার বেশ কিছু গল্প জমা আছে, আমি ওই দিন কম্পিউটার খুলে দেখলাম প্রায় 40টা মতো গল্প আছে, যে গল্পগুলো অপ্রকাশিত। এবং আগেও বলেছি যে আমার কবিতা অনেক অপ্রকাশিত আছে, এবং আমি নিয়মিত কলাম দেখতে থাকবো প্রতিদিনের সংবাদে।
কলামগুলো আছে, মোটামুটি আমি লিখছি আর কি। তবে আমার একটি নাটকের গ্রন্থ বের করবার ইচ্ছা আছে, কয়েকটি নাটক আমি লিখেছি, তবে এখনো সেই নাটকগুলো প্রকাশ করবার মতো যথেষ্ট হয়নি। আর ইচ্ছে আছে জীবনের শেষ দিন পর্যন্ত লিখে যাব। জি, এটি আমার অবশ্যই ইচ্ছা। প্রতিটা লেখকই চায় যে তার লেখা সে যখন পৃথিবীতে থাকবে না তারপরও যেন তার লেখাগুলো মানুষের হৃদয়ে থাকে, হৃদয়ে অবস্থান করে নেয় এবং আজীবন একজন লেখক লিখে যেতে চায়, এটাই হওয়া উচিত আসলে। আমরা এ পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিএসপি আলাপন পর্ব 3 আমন্ত্রিত অতিথি, খুব কাছের একজন মানুষ, বাংলা সাহিত্যে যার অবস্থান অনেক সুদৃঢ়, বিশিষ্ট কবি, গবেষক, শিক্ষাবিদ ডক্টর শাহনাজ পারভীনকে ধন্যবাদ জানাচ্ছি। বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্মানিত সদস্য, এই বিএসপি আলাপন এবং উদ্যোক্তা সিনাসপাত কবি মুস্তাফিজুর রহমান একজন ভালো সংগঠক। তার বয়স পড়াশোনার পাশাপাশি চেষ্টা শুরু করেছে। আমি তার ভবিষ্যৎ অনেক ভালো এবং কঠোর পরিশ্রমী। আজকের আয়োজনে আমি শুরু থেকেই কবি শাহনাজ পারভীনের সকল কথাই শুনেছি। আজকের দিনটা মানে আমার জন্য অত্যন্ত সুখময়কর যে বিদ্রোহী সাহিত্য পরিষদ বা আমি ব্যক্তিগতভাবে গোলাম মোস্তফা মুন্না কবি শাহনাজ পারভীনের কাছে ঋণী। তার এই দিনে আমরা একটু আয়োজন করতে পেরেছি। পারিপার্শ্বিক মহামারীর যে কারণ, সে কারণেই হয়তো শারীরিক উপস্থিতি ভাবে আমরা আয়োজন করতে পারিনি। অনলাইনে হলেও, ভার্চুয়ালে হলেও কবি শাহনাজ পারভীনের জন্য আমরা একটু এগিয়ে এসেছি। এটা আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা এগিয়ে আসার চেষ্টা করি। কবি শাহনাজ পারভীনের অনেকগুলো জন্মদিন আমি ব্যক্তিগতভাবে বিদ্রোহী সাহিত্য পরিষদ হোক আর উদযাপন পরিষদ হোক বা যেভাবে হোক না কেন, আমি আয়োজনের সাথে ছিলাম। সেই তাগিদটা গত বছর কিন্তু পারিপার্শ্বিক কারণে হয়নি। তো কবি শাহনাজ পারভীন এসেছেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের এই বিএসপি আলাপনে এসেছেন, ধন্যবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আমার অনেক সদস্যরাই আমাকে মেসেজ দিয়েছেন যে কবি শাহনাজ পারভীন আজকের এই আলাপনে আসবেন কিনা। তা আমি বললাম যে সাহিত্যের জন্য সেই মধুখালী থেকে ছুটে এসেছেন যশোর, সাহিত্যের জন্য গেছেন বাংলাদেশের সকল দলে, সাহিত্যের সদূর মক্কায়। তা উনি সাহিত্যের জন্য উনি আজকে অবশ্যই আসবেন, আমার এই বিশ্বাসটা ছিল এবং আমার সে বিশ্বাসের মর্যাদা তিনি রেখেছেন। তার সাথে আমি অনেকদিন ধরে কাজ করছি, তার ব্যক্তিগতভাবে হোক, তার সাহিত্যের জন্য হোক, আমি অনেকদিন থেকে তাকে চিনি এবং জানি। তা আমার সে বিশ্বাসের রেখেছেন এবং আমার সে বিশ্বাসটা তিনি অর্জন করেছেন। তা ধন্যবাদ জানাই। আজকের আমরা অনেক অনেক না জানা অজানা কথা তার শুনেছি, তার সাহিত্যের বাধা, সাহিত্যের সহযোগিতা, সাহিত্য ক্ষেত্রে তার অবদান এবং একজন মা, একজন স্ত্রী, একজন কলেজের প্রিন্সিপাল, একজন সাহিত্যিক, এই যে মানে এক ব্যক্তি যে নানান রূপে নানান ঢঙ্গে আমরা দেখছি এবং সকল ক্ষেত্রেই তিনি একজন সফল। আমরা জানি তিনি 3 সন্তানের জননী, তার 3 সন্তানই কিন্তু মানুষের মতো মানুষ হয়ে উঠেছেন এবং তারা সফল। আমাদের আমরা কবি শাহনাজ পারভীনকে অনেকে আপা বলে, অনেকে ভাবি বলে, আমি ভাবি বলি। কবি তার যে আমাদের যে ভাই, তিনিও কিন্তু কর্মজীবনে একজন সফল ব্যক্তি।
তা সেক্ষেত্রে তিনি যে সফল স্ত্রী এটাও দাবি করা যায়। আর তিনি লেখক হিসেবে যে সফল, সেটা আজকের আলোচনা, আজকের উপস্থাপনায় আপনারা যারা দেখেছেন, শুনেছেন এবং দেখছেন, তারা বুঝেছেন যে তিনি একজন সফল সাহিত্যিক। আর কর্মজীবনের কথা বলবো, তিনি কলেজে ছিলেন প্রভাষক হিসেবে। আমরা জানি প্রভাষক হিসেবে তারপরে সহকারী প্রভাষক হয়েছিলেন, তারপরে ভাইস প্রিন্সিপাল ছিলেন, এখন সর্বোচ্চ একজন অধ্যক্ষ। সেক্ষেত্রে সফল মানুষটি আলোচিত নিয়ে আমরা যদি কিছু করতে পারি, তাহলে সেটা আমরা আনন্দিত হব, আমরা কৃতজ্ঞ হব। ধন্যবাদ জানাই কবি শাহনাজ পারভীনকে। তার আরো একটা গুণ আছে, সেটা আমি এড়িয়ে গেছে, তিনি একজন দক্ষ সংগঠকও বটে। আমার মনে আছে 1996, 97 সাল বা 98 সালে তিনি প্রথমে মানে আমার জামাতে আর কি শনিবার সাহিত্য আসরে আসেন এবং 4 জন পরিচালক ছিলেন সেই সাহিত্য আসরের। তিনি একজন প্রথম পরিচালক ছিলেন। তারপরে যশোর সাহিত্য কেন্দ্র নামে একটা সংগঠন হয় সাহিত্যের জন্য, সেই সাহিত্য সংগঠনে তিনি একজন কর্মকর্তা ছিলেন। উনি বিদ্রোহী সাহিত্য পরিষদের সাথে ছিলেন, আছে। এছাড়াও অনেক সংগঠনের সাথে আছেন উনি এবং চলেছেন। সর্বশেষ এখন নজরুল চেতনা একটা প্রতিষ্ঠান, যার কেন্দ্রীয় সংসদ যশোর, সেই অগ্নিবীণারও কিন্তু বর্তমান তিনি সভাপতি। এছাড়া তিনি সংগঠনের উপদেষ্টাও আছেন। তার ফলে তিনি সংগঠক হিসেবেও কিন্তু একজন সফল। এখানে কবি শাহনাজ পারভীন, ব্যক্তি শাহনাজ পারভীন, যাই বলি না কেন, পথচারণা, তার যে কর্মক্ষেত্র, তিনি সব ক্ষেত্রে সফল। এই সফল ব্যক্তি আগামী দিনগুলো সুন্দর হোক। যারা এই বিএসপির আলোচনার সাথে ছিলেন, আছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কিছু কথা যারা শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি কবি শাহনাজ পারভীন এবং কবি মুস্তাফিজুর রহমান, আর যারা প্রশ্ন করে আছেন এবং থাকছেন, সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। করোনা থেকে দূরে থাকুন, আমাদের দূরত্ব বজায় রাখুন। আগামী ঈদটা সবার জীবনে সুন্দর হোক, সফল হোক, সেই কামনা করছি। ধন্যবাদ সকলকে। আমি একটু বলি, আমি যেটা বলতে চাই যে আমার মনে আছে যে আমার প্রথম জন্মদিন কিন্তু তুমি পালন করেছো। মানে আলোর মুখ যেটাকে বলি, এই আলোর মুখ দেখানোর ব্যাপারে তুমি কিন্তু প্রথম বিদ্রোহী সাহিত্য আমার জন্মদিন পালন করেছিলে। এর আগে করেছে আমার বিদ্রোহী আমাদের যখন সাহিত্য কেন্দ্রের যে আমি যখন ছিলাম, তুমি জানো অনি আলমগীর, কবি অনি আলমগীর যখন সাহিত্য কেন্দ্রটার ধরেছিল, কবি তহিদ মনি ছিল সভাপতি, আমি সহ সভাপতি ছিলাম, পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেছি। তখন কিন্তু হয়েছে, কিন্তু বিশেষভাবে একেবারে সুন্দর করে যেটি হয়েছে সেটি কিন্তু বিদ্রোহী সাহিত্য পরিষদ করেছে এবং মুন্না করেছে। এবং শুধু ওটা শুরু করেছে সেই থেকে এই বছর, প্রত্যেকটা বছরেই কিন্তু মুন্না এই আমার সাহিত্য মানে আমার জন্মদিন উৎসব পালনের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং আমাদের যে দেওয়ান মোর্শেদ আলম, আমার সংগঠনের অযোগ্য সম্পাদক, দেওয়ান মোর্শেদ আলম কিন্তু দীর্ঘদিন ধরে আমার জন্মদিন উৎসব পালন করে থাকে। তা মুন্না যেমন কি বললো যে আজকে আমি থাকবো কিনা, আসলে আজকে আমি একটু বেশ ব্যস্ততার মধ্যে ছিলাম। সকালবেলায় আমরা বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন সাহিত্য সংগঠন ছিলাম। তারপরে আমার দুপুরবেলায় আমার রান্না করেছি আমার বাসায়, আমার আজকে একটু বিশেষ রান্না করেছি বাসায়। আবার বিকাল বেলায় আমি ছিলাম অগ্নিবীণা, আমাদের যে কেন্দ্রীয় সংসদ যশোর, ওখানে আমাকে বারবার ওরা ডেকেছিল, ওখানে আমি গিয়েছিলাম। সন্ধ্যায় ঠিকই আমি পরিবারের সাথে ইফতার করেছি এবং ইফতারের পরে কিন্তু আমি মূল রান্নাটা আবার আমি সন্ধ্যার পরে আরেকটু করেছি, বড় রান্নাটা করেছি। করার পরে কিন্তু আমি এখন আবার এসে বসছি। আমার সম্মানিত দর্শক বুঝতেই পারছে যে আমি বেশ ক্লান্ত,
আমি কথাবার্তায় কিন্তু সেভাবে সুন্দর করে হয়তো গুছিয়ে বলতে পারি নাই, কিন্তু মুন্না যখন আমাকে বলেছিল যে ভাবি আজকে থাকতে হবে, আমাকে অন্যান্য সংগঠন বলেছিল, আমার বাইরের সংগঠনটা বলেছিল যে 8টায় আমার সাহিত্য সংগ্রামে বসতে, 9টায়। আমি কিন্তু তাদেরকে সুকৌশলে এড়িয়ে গেছি, কারণ আমি সবার আগে বিদ্রোহী সাহিত্য পরিষদকে মূল্যায়ন করি। কারণ বিদ্রোহী সাহিত্য পরিষদের আমি আজীবন সদস্য, এটি আমারই একটি সংগঠন। আর মুন্না অনেক, আমার ছোট ভাই আছে ঠিকই, আমার ছোট ভাইরা তো দূরে থাকে, ইচ্ছা করলেই তো তাদের সাথে এভাবে মুখোমুখি হতে পারি না। মুন্নাকে আমি সবসময় ছোট ভাইয়ের মতোই রাখি, যদিও সে আমাকে ভাবি ডাকে, সে বলেছে, কিন্তু সে কিন্তু আমাকে, আমি তাকে ছোট ভাইয়ের মতোই মনে করি, যেমন মনে করি না। তারও যে যথেষ্ট কর্ম দক্ষতা এবং পারস্পরিক যে বোঝাপড়া এবং মানুষের প্রতি যে কমিটমেন্ট, দায়বদ্ধতা, সর্বোপরি সে যে সংগঠনকে কিভাবে যশোরের বুকে অনেক যত্ন করে আহ, মানে দাঁড় করিয়ে রেখেছে সবার থেকে আলাদা সাহিত্য সংগঠন হিসাবে। এটি আসলে খুব একটা দাবি রাখে। আরেকটি কথা, মুক্তেশ্বরী সাহিত্য আসর শহীদুল, আমার কাজী শহীদুল, আমার সিনাজপুর ছোট ভাই, সেও কিন্তু আমাকে খুব মনে রাখে এবং প্রত্যেক বাড়ি সে জন্মদিনে তার মতো করে সে পালন করে, আমাকে নিয়েও করে। আর এছাড়া আমি বিভিন্ন সংগঠনে আছি, যেমনকি উপদেষ্টা কৃষ্টি বন্ধন, উপদেষ্টা বিশ্বধরা প্রাণ, উপদেষ্টা বাচিক শিল্পী সংঘ, উপদেষ্টা শেখর, উপদেষ্টা বন্ধু সভা, প্রথম আলোর। এছাড়াও আছি যে সংগঠনে আমি চেষ্টা করি আমাকে, আমার যতটা দায়িত্ব পালন করার কথা ঠিক ততটা কিন্তু করার চেষ্টা করি। আর নিজস্ব সংগঠন যেটা আছে অগ্নিবীণা, সেখানেও আমি আমার দায়িত্ব পালন করি। তবে বিশেষ কিছু মানুষ আছে, যেমন সোহেল। আমার প্রথম বইটি যখন আমি প্রকাশ করব, আমার দিব্যি মনে আছে, আমি সোহেলকে এক সন্ধ্যায় দেখেছিলাম যে তুমি আমার কবিতাগুলো নির্বাচন করে দাও প্রদোষ বেলা চিৎকারে। ও কিন্তু একটা সময় অনেকক্ষণ বসে আমার প্রদোষ বেলা চিৎকারের কাব্যগ্রন্থটি ও আমাকে কবিতাগুলো বাছাই করে দিয়েছিল। এবং প্রত্যেকটা প্রকাশনা উৎসব বলি, জন্ম উৎসব বলি, যখনই যে কোনো জাতীয় দিবস বলি, বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, বিজয় দিবস ইত্যাদি ইত্যাদি সবখানেই মুন্না অত্যন্ত যত্ন করে বিদ্রোহী সাহিত্য পরিষদ উপস্থাপন করে এবং আমরা তো সাথে আছি, আমাদেরকে সেরা। আমি একই সাথে মুন্নাকেও অনেক অনেক স্নেহ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, দোয়া করছি যে তুমিও জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে সংগঠনকে আঁকড়ে ধরো। আরেকটি কথা যেটি না বললেই নয়, আমার মনে হয় মুন্না আজকে আরকি তার নতুন পরিচয় আত্মপ্রকাশ করেছে কলামিস্ট হিসাবে বা প্রবন্ধকার হিসাবে। আমার এবছর যে বইটি প্রকাশ হয়েছে, ছোটদের একটি বই, স্বপ্ন মেঘের সাগর বেলায়, তার একটি চমৎকার আলোচনা লিখেছে মুন্না। এটি আমার বোধহয় আজকের যে জন্মদিন, আমি যতগুলো পুরস্কার পেয়েছি, তার মধ্যে একটা আলাদা রকম অন্যরকম ভালোবাসা। আর অনেক কবি সাহিত্যিক আমার বন্ধু সাবিরা শওকত মিনু, আমরা ছোটবেলার বন্ধু, ও একটা চমৎকার করে পোস্ট দিয়েছে। আমার বন্ধু হোসনিয়ারা বেলি, আমরা ছোটবেলার, একেবারে ছোটবেলার বন্ধু। আর আমার বর্তমান বন্ধুরা তো সবাই আমার জন্য অনেক ভালোবাসা দিয়েছে, অনেক পোস্ট দিয়েছে। তবে মুন্নার যে আলাদা একটা লেখা, এটা আমাকে অন্য এক ভালো লাগাই নিয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ। আমাদের বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদককেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তিনি অনেক সুন্দর করে বলেছেন। আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। ম্যাডামের কাছ থেকে সর্বশেষ কবিতা শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে আমরা আর একটু দুই একটা প্রশ্নের উত্তর জানতে চাইবো। সেটা হলো, ম্যাডাম আপনার কাছ থেকে যদি ঝটপট প্রশ্নের উত্তর জানি, আমি দুইটা করে বলবো, আপনি দুইটার ভিতরে আপনার যেটা পছন্দ বা ভালো লাগে সেটা একটা করে নিতে পারেন। সেটা হলো পাহাড়, সাগর। দুইটাই। একটা, যদি একটার কথা বলি তো কোনটা বেশি পছন্দ? পাহাড় তো মৌনতার প্রতীক, আর সাগর তো উচ্ছল ভাসিয়ে নেওয়া। আমি কখনো কখনো নিজে পাহাড় হয়ে যাই, একেবারে মৌন হয়ে যাই, আবার নিজেও কখনো সাগর হয়ে যাই। একই সাথে তো দুইটা খবর নিতে পারি না, কখনো পাহাড় হই, কখনো সাগর হই। ঠিক সেভাবেই যখন আমি পাহাড়কে নিব তখন আমি সাগরকে নিব না, যখন আমি সাগরকে নিব তখন আমি পাহাড়কে নিব।
রবীন্দ্রনাথ নাকি নজরুল? রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথ আমার নিজের ভেতরের অন্তর্গত একটা সত্তা, তেমনি কাজী নজরুল ইসলাম আমার ভেতর এবং বাহির দুটি। রবীন্দ্রনাথ থেকে আমি মৌনতা শিখেছি, আর নজরুল থেকে শিখেছি বিদ্রোহ। আহ, দুটোকে ছাড়া তো আসলে হয় না, যেমনটি কাব্য পাহাড়ের সাগরকে ছাড়া হয় না, তেমনটি আর কি। কাব্য নাকি ছোট গল্প? আহ, কাব্য নাকি ছোট গল্প? কাব্য এটিও তেমনই, কাব্য আমার কলমে আমার ঠোঁটে লেগে আছে, ছোট গল্প আমার মননে। যখন আমি একটি বিষয়কে কবিতায় ফুটিয়ে তুলতে পারি না, যখন সে আরো কিছু বর্ণনা, আরো কিছু বস্তুনিষ্ঠ ভাবনা দাবি করে, তখন তাকে আমি ছোট গল্পে নিয়ে যাই। তাই আমি কবিতাও চাই, ছোট গল্প। শৈশব নাকি যৌবনের যে সময়টা? শৈশব না থাকলে কি যৌবনে আসতে পারতাম? না মানে শৈশবের আপনার ভিতরে তো খুব দাঁড়িয়ে বেশি, আছি। আমি দুইটা করে বলবো, আপনার যেটা পছন্দ আপনি একটা করে পিক করবেন যে। যৌবন তো অবশ্যই সবার কাঙ্ক্ষার, অবশ্যই যৌবন কাঙ্ক্ষার, কিন্তু যৌবন দাঁড়িয়ে আছে শৈশবের ভিত্তির উপরে। এজন্য তোমার এই প্রশ্নগুলো আসলে আমার মনে হচ্ছে যে প্রশ্ন ঠিক প্রশ্ন হয়ে উঠছে না, কারণ শৈশবও চাই, এটা যৌবনও আমরা চাই। এটা আমরা যারা দর্শকরা দেখছি আমরা মজার একটা স্টেটমেন্ট করার চেষ্টা করছি বুঝতে এবং পেরেছি, আমি হচ্ছে তো আমরা আমি দুইটা বলেছি মজা, আমিও ঠিক তেমনি ভাবে মজা করে জি উত্তরটা দিচ্ছি আর কি, জি জি যে অবশ্যই। শৈশব না থাকলে তো যৌবনে আসতে পারতাম না, আর যৌবন আছি বলেই তো শৈশবকে খুব করে মনে করছি। আপনাকে যদি এরকম পাওয়ার দেয়া হয় যে আলাদিনের চেরাগের যে কথাটা আমরা জানি, সেটা যদি আপনাকে দেয়া হয়, আপনি আপনার কোন তিনটা ইচ্ছা পূরণ করতে চাইবেন? প্রথমত বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বলবো পেন্ডামিককে দূরে নিয়ে যাও। দ্বিতীয়ত বলবো স্কুল কলেজ খুলে দাও, বাচ্চারা আবার কলহ হাসছে, চাঞ্চল্যে ভরে তুলুক খেলার মাঠ, ক্লাসের ক্লাসরুম। তৃতীয়ত বলবো এই ঈদে সন্তানরা বাড়ি আসুক, মা বাবার সাথে বুকে বুক মিলিয়ে একসাথে আনন্দে, মমতায়, স্নেহে জড়িয়ে রাখুক পৃথিবীময়। আপনার ছাত্র জীবন নাকি শিক্ষকতা, কোনটাকে এগিয়ে রাখবেন? পছন্দের দিক থেকে কোনটাকে একটু বেশি মার্ক দেবেন? ছাত্র জীবন তো অবশ্যই, কারণ ওখানে ফাঁকির জায়গা আছে, কিন্তু শিক্ষকতা তার ফাঁকির জায়গা নেই, ফাঁকি ধরতে হয় শুধু। জি, আমরা প্রায় শেষের দিকে। আমি এ পর্যায়ে আপনার কাছ থেকে আবারও কবিতা শুনবো এবং হচ্ছে তার আগে জানতে চাইবো যে আজকে আমাদের এই যে আয়োজন, আপনার জন্মদিনে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত, গর্বিত এবং আমাদের অবশ্যই অনেক ভালো লেগেছে। আমাদের সাথে যারা সংযুক্ত ছিল, যারা আমাদেরকে দেখেছে এবং পরবর্তীতে যারা আমাদেরকে দেখবে, তারাও অবশ্যই আমাদের এই লাইভ থেকে অনেক কিছু শিখবে, জানবে এবং আপনার সম্পর্কে তাদের জানার পরিধি আরো বাড়বে। তারাও অনেক আহ ভালো লাগা কাজ করবে তাদেরও অনেক। আপনি হচ্ছে আমাদের এই আয়োজন এবং হচ্ছে যারা দেখেছে বা ভবিষ্যতে দেখবে তাদের সম্পর্কে শেষ কথা কি বলতে চান? আমি প্রথমত আয়োজনকে নিয়ে বলবো অসাধারণ। আসলে আজ আমি আয়োজনে আসতে চাই, মানে মানসিক ভাবেই প্রস্তুত ছিলাম না, কিন্তু মুন্না যখন বলেছে, মুন্নাও বলেছে যে মুন্নাও সংশয়ের মধ্যে ছিল যে আমি আসবো কিনা, কিন্তু আমি এসেছি, কারণ আমার জন্মদিনকে একেবারে শেষ পর্যন্ত সুন্দরভাবে মনে করিয়ে উ- উদযাপন করবার জন্য আমি বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পাঠকদের উদ্দেশ্যে বলবো, আসলে লেখালেখি তো হৃদয়ে রাখছি, হৃদয়ের কথা কখন কোন ভাবে কোন কথা উত্তর হয়েছে, উত্তর দিয়েছি, লিখেছি বলতে পারি না। এটিও আসলে সময়ের মতো প্রবাহমান। এই সময়টা যেমন কখনো রোদ, একই সকাল, একই সময়, কিন্তু সকালে যে অনুভূতিটা থাকে বিকালে কিন্তু সেটা থাকে না। আর বিকালে যেমনটি থাকে দুপুরের কড়া রোদ্রে কিন্তু সেটি আর সেভাবে আসে না।
এ- এরকমই আর কি, সময়টার মতো লেখনীটাও ওরকম যে বিভিন্ন সময় বিভিন্ন রকম আছে। আমি পাঠকদের উদ্দেশ্যে শুধু বলবো যে ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, এবং ছোট্ট ছোট্ট আনন্দ হলেও সে আনন্দগুলোকে উপভোগ করবেন। জীবন একটা ছোট্ট জিনিস, এখানে আনন্দহীন জীবন আসলে সাফল্য বয়ে আনতে পারে না। আনন্দহীন জীবনে রোগ বালাই ব্যাধি বাসা বাঁধে। এজন্য বেশি বেশি করে হাসতে চেষ্টা করুন, ভালোবাসতে চেষ্টা করুন মানুষকে, প্রকৃতিকে। ক্ষমা করুন নিজেকে, অন্যদেরকে। আর জি, আমি এবার লাস্ট কবিতা পড়বো। হ্যাঁ, মহাকাব্য থেকে আমরা কবিতা শুনবো এবং তারপর পরে আমরা আজকের লাইভটি শেষ করবো। জি, আচ্ছা, আমি তাহলে শেষে একটি প্রেমের কবিতা শোনাতে শোনাতে আমি শেষ করতে চাই। এটি অবশ্যই। আমার সামীপ্য সুধা থেকে আমি পাঠ করছি। বুকের মধ্যে দোয়েল পাখি। বুকের মধ্যে দোয়েল পাখি একটি দীর্ঘ কবিতা। এখানে 17টি পাঠ আছে। আমি দ্বিতীয় পাঠ থেকে কিছুটা পাঠ করবার চেষ্টা করি। সে আমার এক গল্প শোনা, কাব্যপনা, নকশি কাঁথার ফুল। সে আমার এক হিজল তমাল, দেবদারু বন, শিশির মাখা ভোর। প্রথম বিকেল কাব্যমেলা, হন্যে হাওয়া, সকল সুরের রেশ। কাব্য পাখি যায় যে আঁকি, থর থর তার ছন্দ জাদু, রেশ কাটে না রেশ। হাজার মানুষ হাজার রকম, কাব্য পড়ে গম গমাগম, কিন্তু এমন কণ্ঠসুধা জাদুর কাঠি কম আছে, খুব কম। কাঁপছে আঁখি, ছায়ার পাখি, ভীষণ মায়ার দম। গল্প তাহার ছবির খাতায়, খবর পাতায় দেখছি যুগাগ ধরে, কিন্তু তাহার কাছাকাছি পাশাপাশি হয়নি বসা, হয়নি শোনা কাব্য তাহার এমন কণ্ঠস্বরে। স্বর ঠিক নয়, কণ্ঠ তাহার সুরধ্বনি এক সঙ্গীতময়। ছলাতে ছলাতে নামলো প্রপাত, মাথুর কুণ্ড আর সুফলং। গড়িয়ে গেল ঝর্ণা ধারায়, সমস্ত ফল ভিজল খানিক। কাব্যপ্রেমিক ছল ছল তার বাজিয়ে নুপুর, গেছে সুর, বিদ্য এসে বুকের পাশে। ঠিক পাশে নয়, মধ্যখানে, জোয়ার আনে, গভীর টানে, ছলাতে ছলাৎ ভাসিয়ে দুকুল। খানিক শেষে বাঁকা হেসে, দৃষ্টি ঘেঁষে চুরল সে তীর। বসতে পারি, থমকে গেল পিলে আমার, স্বপ্ন নাকি বাস্তবে তার। ছুটলো সুবাস, ফুলের হাসি, মাখামাখি ঠাসাঠাসি। কি বল কি, বসবে নাকি? তড়িৎ আমার ধনুক শিলা, জানালো আপন শিলা। বুকের ভেতর অগ্নুপাতের কঠিন আগুন, গরম লাভা। উথলে ওঠে টগবগ টগ উষ্ণ ফাগুন, এবং ফোটায় ভীষণ ঘোরা। সুরের সুরে অনেক দূরে যাই দেখা যায় রক্ত আভা। ছুটতি সে পথ তেপান্তরে, থরে থরে আকাশের আমি পথের করে। সম্মোহনী শক্তি নিয়ে যাচ্ছি যেন রাজার ভার। কেউ আছে কি? আবার দেখি বিশাল চোখের ডাগর আঁখি, আকুল হলো একটু বেঁকে, থেকে থেকে কোন অধিকার রহস্যময় উঠে ওঠে। অধিকারের নতুন ধ্বনি, আবেগে তাকে বলবো নাকি? ঝড় হলো সে কাঁপিয়ে ভুবন, ধূলিসাতের ভূমিকম্পন। উঠলো কেঁপে দুনিয়া সব, ফুটলো সে ফুল থোকায় থোকায়, গুচ্ছ কলি ডেকে আনে। সুবাস ছড়ায়, মাতম হাওয়ায় এক নিমিষে। প্রজাপতির ডানায় ডানায় ছড়ানো রং, শুষ্ক নেই, কেউ নেই। বসবে নাকি? দাঁড়িয়ে কেন, বসুন বসুন। কি অপরূপ কবিতাখানি! বুকের মধ্যে কৃষ্ণচূড়া টকটকে লাল, ঠোঁটের মধ্যে কোকিল ডাকে অনবরত। ছড়িয়ে প্রদোষ সূর্য আনে ভোর তীর ছড়ায় কুলাল। স্বপ্ন দেখি, ঠিক আছে তো সবকিছু আজ। সূর্য আজি পশ্চিমে না পূর্বে ওঠে, দেখি বুঝি রাশি রাশি। চিত্তা আমার রহিত হলো, ভাসিয়ে নিল সব সে কিছু। বলছি, ঠিকই তো হয়েছে কি কাব্যরানী?
ঠিক ছিল তার ছন্দ দোলা, কথার মালা, তাল লয় মিল, ভাববাণী, তার কি জানি। আমি কি আর কাব্যরসিক, কিংবা বুঝি বোধ আছে? শুধুই জানি এবং মানি কবিতাখানি কবিতা নয়, কিংবা শুধু শুধু জানি মহামানী কাব্যধারায় সবাই, কিংবা যদি কণ্ঠহারে গল্প কোনো উপন্যাসের নায়ক হেন, কিংবা লেখা বিশেষজ্ঞের প্রবন্ধ এক, ভুল হবে না, ভুল হবে না। বই যদি তার চর্যাপদী দোহা কোনো, কিংবা বলি চন্দ্রাবতী সামনে আমার, অথবা এক মজনু আমি, লাইলি তিনি, লিখতে তিনি, কাব্যখানি। থাক থাক থাক, বেশ হয়েছে, বাড়িয়ে বলে লাভ কি আছে? ঠিক বলেছি, ঠিক বলেছি, একটুও নাই মিথ্যে এমন। হতাম যদি সত্যিকারের আলোচক এক, কিংবা হতাম বিশ্লেষক বা সমালোচক, অথবা ধরুন বুদ্ধদেব বা ফিটজেরাল্ড এক, জীবনানন্দ, ওমর খৈয়াম, জন্ম নিত আবার এসে। এভাবে একদিন। ধন্যবাদ। আপনাকে কবিতাটি অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাকে আজকে আপনার জন্মদিনে আমরা আপনাকে পেয়ে অবশ্যই আনন্দিত, গর্বিত এবং আপনার প্রতি আবারও আমরা বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার এবং আপনার সমস্ত লেখার প্রতি আমাদের শুভকামনা এবং আপনার আগামী দিনগুলো আরো বেশি সাফল্যমণ্ডিত এবং উজ্জ্বল হোক সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। এবং বিদায় নেবার আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, প্রিয় দর্শক, আপনারা পছন্দ করছেন, আপনাদের ভালো লাগার কথা জানাচ্ছেন, সেজন্য আমরা ওয়ান আফটার ওয়ান পর্বগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং এভাবে আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আপনাদের ভালো লাগা জানাবেন সেই প্রত্যাশায় সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।